তোমার ধরো ধর্মচক্র অফিসিয়ালকে আমার কি বলা যাচ্ছে, অফিসিয়ালি এটাই বলা যাচ্ছে, যা খাচ্ছ খাও, যেটা খেয়ে সহজ পাচ্ছ। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথের পেটে পীর মোহাম্মদ নিষিদ্ধ মাংস চললো চললো, তারপরে সে কি করছে দেখ, সন্ধ্যেবেলা 3 ঘন্টা ধ্যান করছে। তুই যদি বীজ মন্ত্র জপ করতে করতে খাস, তাহলে অতি বড় তামসিক জায়গা, ধর সাংঘাতিক জায়গা, যেখানে মানে খেয়ে হয়তো রক্তাবসা হয়ে মরে যাওয়া উচিত, তোর কিচ্ছু মানে আহারের সাথে ধর্মের তেমন কোনো সম্পর্ক নেই। যারা সদ্য কনভার্টেড নিরামিষাশী আমি দেখেছি তারা একটু অহংকারী হয়। তাদের ন্যাচারালি আমিষ নিরামিষের থেকেও না লাইট, যা সহজ পাচ্ছ, দূর আজকে নুনটা কম হয়েছে, দূর এটা ভালো হয়নি, দূর কবে তুমি ডিম ভাজা করবে, এরকম মন নিয়ে খাচ্ছি। মহারাজ, আপনার একটা বই পড়ছিলাম আমি আজকে আসার পরে আশ্রমে। সেই বইতে জাগ্রত যাপন এরকম কিছু নাম ছিল। আচ্ছা, সেখানে এই আহার নিয়ে কিছু কথা বলা ছিল, যে সাত্ত্বিক আহার খাওয়া মানে কোনো ধর্মেরই হয়তো সাধনার বইতে যে জিনিসটা আমি বলছি আপনাকে, যে কোনো সাধনার ক্ষেত্রেই খাওয়া বাধা হতে পারে না, আমিষ নিরামিষ এই কনসেপ্ট হতে পারে না। এবং সেই বইতে বলা আছে কিন্তু কিছু খাদ্যগুণ, তামসিক রজসত তম যে খাদ্যগুণ রয়েছে, সেই খাদ্যগুণগুলোর উপরে নির্ভর করে আমাদের শরীরের চেতনা। এইটার মানে বিষয়টা কিরকম ভাবে হয়? হ্যাঁ, সাধনার ক্ষেত্রে নয়, ধর্মের ক্ষেত্রে, মানে আহারের সাথে ধর্মের তেমন কোনো সম্পর্ক নেই। হুম, সুতরাং এই আমিষ বনাম নিরামিষ, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা বহুকাল ধরে চলছে, এর কোনো শেষও নেই, এর কোনো রেজলিউশনও নেই। বুঝতে পারছো? যারা সদ্য কনভার্টেড নিরামিষাশী আমি দেখেছি তারা একটু অহংকারী হয়, গোঁড়া হয় এবং কট্টর হয়। যারা হয়তো সবে সবে দীক্ষা নিয়েছে বা মন্ত্র পেয়েছে বা কোনো সংঘর সাথে যুক্ত হয়েছে, এবং এক কথায় তারা মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল ছেড়ে দিয়েছে, সেইটা নিয়ে একটু বাগাড়ম্বর করতে, এবং যারা নিরামিষাশী নয় তাদের প্রতি একটা নাকুচু মনোভাব দেখাতে খুব আগ্রহী এবং তৎপর থাকে। তুলনামূলক যারা সাবেকি নিরামিষাশী বা পরিবারগত কারণে ছোটবেলা থেকে বা স্বভাবে নিরামিষাশী, আচ্ছা। তাদের মধ্যে আমি দেখেছি এই ধরনের নাক সিটকোনো ব্যাপারটা বা বারবার নিজেকে জাহির করা বা হাম্বড়াই ভাবটা খুব একটা থাকে না, তারা অনেক সহজ থাকে। কারণ অনেকেই হচ্ছে কি ওই দীক্ষা নিয়ে বা কিছু একটা নতুন মন্ত্রতন্ত্র নিয়ে আগে আমিষ খাওয়াটা ছাড়ে, ধ্যানটা শুরু করে কিনা ঠিক সে বলতে পারে না, সে জব শুরু করে কিনা বলতে পারে না, কিন্তু আমিষ খাওয়াটা ছাড়ে। সুতরাং ওটাই তার একমাত্র অ্যাচিভমেন্ট হয়, তাই জন্য ওটাই একমাত্র সে বলতে ভালোবাসে, আর ওটাকেই ধর্মের একমাত্র একটা অলংকার বলে মনে করতে ভালোবাসে। সমস্যাটা সেইখান থেকেই হয়ে যায়। এই জন্য এত কনফিউশন তৈরি হয়ে যায়। ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই আমিষ নিরামিষ। মানুষ চিরকালই স্বীকার করেছে, মানুষ চিরকালই খাদ্য সংগ্রহ করেছে, যখন সংগ্রহ করেছে তখন সেটা নিরামিষ, আর যখন স্বীকার করেছে তখন সেটা আমিষ। হান্টার গ্যাদারার্স, তাই না? এগ্রিকালচার সমাজ আসার আগে হান্টার গ্যাদারার্স, হান্টাররা কি করে, হান্ট করে। নিশ্চয়ই আজকে বলবেন আমি একটা আম হান্ট করতে গেলাম, সে বলবে আমি একটা খরগোশ হান্ট করতে গেলাম, বলতে পারি। তো সুতরাং হান্টিংও করতো, গ্যাদারিংও করতো, করতে 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 আমাদের উভয় রকমই খাবারই আমাদের হয়েছে। আর সত্যি কথা বলতে কি, গ্যাদারিং করতে গেলে না, একটা গোষ্ঠীকে খাওয়াতে গেলে তোমাকে সারাদিন প্রচুর পরিশ্রম করে যথেষ্ট তুমি তুলে আনতে পারবে না। হান্টিং করলে বরং তুমি অল্প হান্টিং করলে মোটামুটি 10-15 জন একটু একটু অল্প অল্প করে খেলেও একটুখানি শক্তি পাবে, একটু প্রোটিন পাবে। যাই হোক, এইভাবে আমাদের মধ্যে থেকে উঠে এসেছে জিনিসগুলো। ধর্মের সাথে তার কোনো কিন্তু এটা ঠিক নয় যে সাধনার সাথে কোনো সম্পর্ক নেই। আছে, আছে। কারণ যখন একজন মানুষ সাধনা করতে শুরু করবে, তখন দেখা যাবে যে কিছু কিছু খাদ্যে, তার নিজেরই মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে। ধরো, যখন কেউ খুব সাধনা করছে, খুব জপ ধ্যান করার চেষ্টা করছে, অনেকক্ষণ করে সে বসে থাকছে বা মন্ত্র বলছে বা ভক্তিগীতি শুনছে, একটা আবহের মধ্যে রয়েছে, একটা মানসিক আবহের মধ্যে রয়েছে, তখন হয়তো তার খুব রাজসিক রিচ খাবার দেখলে মনে হচ্ছে খাবো না, একটু দুটো ফল খাবো, একটু সেদ্ধ তরকারি খাবো, ব্যাস। কারণ তখন তার চেষ্টা হচ্ছে যে
সহজপাচ্য খাবার খাবো, কারণ তার শরীরের যে শক্তিটা, সেই শক্তিটা ঊর্ধ্বমুখী থাকতে চাইছে। আর যখনই আমি খুব রাজসিক খাবার শরীরের মধ্যে ঢোকাচ্ছি, তখন সেই শক্তিটা নেমে নেমে যাবে। এসে সেই খাওয়াটার সাথে একটা পরিশ্রম শুরু করবে। আবার প্রথম থেকে করতে হবে ওটা। আবার প্রথম থেকে করতে হবে নিজেকে তোলার জন্য। আবার আমার নিজের কখন পেটটা একটু খালি হবে, কখন একটু আবার স্নিগ্ধ লাগবে নিজেকে, তখন আমি আবার বসতে পারবো। সুতরাং যারা খুব সাধনার মুডে চলে গেছে না, তাদের ন্যাচারালি আমিষ নিরামিষের থেকেও না লাইট, যা সহজ পাচ্য। ইনফ্যাক্ট একটা এমন একটা সময় আসে যখন রান্না করা খাবার দেখলেও মনে হয় খাবো না, মনে হয় মানে একদম হয় খুব সেদ্ধ, নাহলে ফলমূল, জল খাবো আর ফলমূল যতটুকু খাবো। অনেক সাধুরা সেভাবেই জীবনযাপন একদম। করেন, কারণ তারা সেই জীবনটা যাপন করেন। এবার সেই সাধুই যদি একটা স্তর অবধি পৌঁছিয়ে একদম কর্মযোগের রাস্তায় নেমে আসেন, সারাদিন তিনি সাইকেলে করে করে দৌড়চ্ছেন, সবসময় মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে, হ্যাঁ, সবসময় হইচই করে কনস্ট্রাকশন করাচ্ছেন, খুব পরিশ্রম করছেন, তাকে শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, মাঠে ঘাটে কাজ করছেন, তিনি ওই দুটো ফল খেলেই তো অসুস্থ হয়ে পড়বেন। তখন তোমার ভাত ডাল তরকারি, হ্যাঁ, দরকার হলে মাছ হলে মাছ, তোমার তাই খেতেই হবে। বুঝতে পেরেছো? সুতরাং এইভাবে নির্ভর করে। এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ যেই ছাপ মেরে দিই না, তখনই প্রবলেম হয়ে যায়। তবে হ্যাঁ, আমাদের গুরু মহারাজ বলতেন যে মানে খাদ্যের অনেকগুলো স্টেজ আছে। ধরো পত্রম ফুলম ফলম কন্দম নালম, হ্যাঁ, অর্থাৎ একদম র অবস্থায় নিচের থেকে যে তুমি পাচ্ছ ফল ফুল। আগেকার দিনে মানুষ খুব ফুল খেত। ফুল। হ্যাঁ, এখনো মানুষ অনেক ফুল খায়, হ্যাঁ, ফুল তো খাই আমি। ওষুধির জন্য ফুল আচ্ছা। খায়। তো এরকম নল, হ্যাঁ, তারপরে শিকড় বাকড়, হ্যাঁ, এগুলো মানুষ যেগুলো ধুয়ে নিয়ে খেতে পারত। খেতে পারে। এতে গুরু মহারাজ বলছেন যে 90% ফুড ভ্যালু আচ্ছা। আর 10% সাইড এফেক্ট। বুঝতে পারছো? এগুলোই সেকেন্ড স্টেজে, এগুলোই যখন তুমি সেদ্ধ করে খাচ্ছ, তখন ফুড ভ্যালু 80% আর 20% তোমার সাইড এফেক্ট। তারপর তুমি যখন এবার তখন ধরো তুমি চাল টাল যখন তুমি নিয়ে এলে, তুমি ধান চাষ করতে আরম্ভ করলে, ভাত ফুটিয়ে খাচ্ছ। এবার তুমি গম চাষ করতে আরম্ভ করলে, রুটি তৈরি করে খাচ্ছ। তখন আবার 70-30 হয়ে গেল সাইড এফেক্ট। বুঝতে পারছো? যত প্রসেসিং হচ্ছে তত কমছে, তত তোমার ফুড ভ্যালুটা কমছে আর সাইড এফেক্টটা বাড়ছে। হ্যাঁ, তারপর যখন তোমার মাছ এসে গেল তোমার জীবনে, আর তোমার ধরো তার সাথে অন্যান্য তরি তরকারি, একটু বেশি বেশি পেঁয়াজ রসুন এইসব যখন এসে গেল, তখন আরো তোমার ফুড ভ্যালুটা কমছে, সাইড এফেক্টটা বাড়ছে। করতে 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 মাংসের দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে হোয়াইট মিট, একটা রেড মিট। যখন তুমি পাখির মাংস খাচ্ছ হোয়াইট মিট, আর যখন তুমি পশু খাচ্ছ তখন তুমি রেড মিট, এইগুলো এসে গেল। করতে করতে লাস্ট স্টেজে হচ্ছে তোমার ফার্মেন্টেড ফুড, যেমন ধরো তোমার অনেক দিন ধরে রেখে দেওয়া যে খাবার, প্রসেসিং করে রেখে দেওয়া টিনের মধ্যে, যেটা উত্তর ইউরোপের দিকে খুব লোকে খায়। রটেন হেরিং, মানে একদম পচে যাওয়া খাবার। ও ঠান্ডা দেশ তো, ওই পচন খাবার খুব সহ্য করতে পারে ওরা, তাদের ঠান্ডাটা ওরা রেজিস্ট করতে পারে। একটুখানি হয়তো ড্রিঙ্কসের সাথে খেলো। ওগুলো মদটাও তোমার দেখা যাবে যে এই 90% মদের ক্ষেত্রে মানে সাইড এফেক্ট আর 10% ফুড ভ্যালু, এগুলো হয়। তার সাথে আবার এটাও সত্য প্যারালেলি, যে এতদিন যেগুলো ধরো তোমার বেশ ভালো ফুড ভ্যালু, ধরো তোমার চাল কিংবা সেদ্ধ তরকারি, সেটার কিন্তু এখন অনেক ফুড ভ্যালু কমে যাচ্ছে। আমরা এত বেশি পেস্টিসাইড ব্যবহার করছি, এত বেশি কেমিক্যালস ব্যবহার করছি সারের মধ্যে, আমরা এত ব্যবসায়িক মন নিয়ে আমরা চাষবাস করছি, বিক্রি করছি, রং দিচ্ছি সবজিতে, টমেটোতে পটলে রং দিচ্ছি, এগুলো কিন্তু একদম শুধু ফুড ভ্যালু কমছে তা নয়, রীতিমতো আমরা ক্যান্সারটাকে নিয়ে আসছি বাড়িতে বাড়িতে। বুঝতে পারছো? মাছ খেতে গেলেও তোমার দেখবে প্রচুর ফরমালিন দেওয়া, প্রচুর ওষুধ দেওয়া, প্রচুর গরুর দুধ বাড়ানো হচ্ছে ইঞ্জেকশন দিয়ে। তুমি ফল খাবে, তুমি কলা, হ্যাঁ, সেখানেও তো ইঞ্জেকশন দেওয়া, আমি হয়তো মানে কার্বাইড দেওয়া, মানে সবকিছুতে অনেক কিছু দেওয়া, কেমিক্যালস অনেক কিছু ব্যবহার করা, মানে সরাসরি প্রকৃতির কাছ থেকে আমরা দেখি। হ্যাঁ, এগুলো গুরু মহারাজ বলছেন প্রকৃতি থেকে যেগুলো অন্তত হতো ডাইরেক্টলি, এখন সবকিছুই প্রসেসড হয়ে যাচ্ছে। সুতরাং একদম আদিতে পুরো আর কিছু থাকছে না। এবং মানুষেরও ক্ষমতা আছে, কারণ মানুষেরও জেনেটিক একটা ইভলিউশন হতে হতে না আস্তে আস্তে মানুষ অনেক কিছু কিন্তু এগুলো হজম করতে শিখছে এখন। প্রথম জেনারেশন হয়তো 2-3 জেনারেশন আগে এগুলো পারতো না, চটপট লোকে মানে মানে কষ্ট পেতে মারা যেত। এখনকার ছেলেমেয়েরা অনেক রেজিস্ট করতে পারছে।
ফাস্টফুড টাস্টফুড খেয়ে মোটামুটি হ্যাঁ। দিব্যি থাকছে তারা, বুঝতে পারছো, রিস্ক করতে পারছে। কিন্তু একটা টিপিং পয়েন্ট আসবেই যখন মানুষের শরীর আর নিতে পারবে না এগুলো, এত বেশি প্রসেসিংটা। এইগুলো ভেবে নিয়ে, হ্যাঁ, আর বেশি ভেবে কি আরো একটা ব্যাপার আছে। গুরু মহারাজ বলছেন সাইকোট্রুন বলে আরেকটা পদার্থ আছে খাদ্যের মধ্যে, যেটা নিয়ে কেউ কথা বলে না। সেটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যা তোমার ভাব দিয়ে তৈরি হয়। যে মানুষটি আনাজটা কাটছে আচ্ছা, ভাব। তার মন অস্থির কিনা, সে অস্থির মতি কিনা, যে খুন্তি নিয়ে রান্না করছে রান্নাঘরে তার মনটা কেমন। বাড়িতে ভিজিটার এসেছে, স্বামীকে গঞ্জনা করছে, সারাদিন করে একটা লোক নিয়ে আসবে, হ্যাঁ, দিয়েছে বলে খাও, গেলো শুধু গেলেই কাজ, আমাকে শুধু এই করে যেতে হচ্ছে, সারাক্ষণ রান্নাঘরে বসে বসে, হ্যাঁ, হেসেল টানা, আমি যেন বাড়ির ঝি হয়েছি সবার, এই মন নিয়ে সে রান্না করছে কিনা। নাকি সে একটা বাড়িতে একজন এসেছে, হ্যাঁ, ক্লান্ত এসেছে, ভালো করে খাবে, হ্যাঁ, এখানে দুবেলা ভালো করে বিশ্রাম করে বিকেলবেলা চা খেয়ে যাবে, এরকম একটা মন নিয়ে রান্না করছে কিনা, বুঝতে পারছো। এবং যে পরিবেশন করছে, আচ্ছা, দুটোই ইম্পর্টেন্ট। সবটাই ইম্পর্টেন্ট, একদম আনাজ কাটা থেকে পরিবেশন করা পর্যন্ত। এর গুরুত্ব এতটাই যে গুরু মহারাজ বলছেন যে হয়তো খুবই বিষাক্ত খাবার বা মানে বিষাক্ত শাকসবজি এসছে বাড়িতে। বিষাক্তটা আরেকটা কারণে কেন হয় বলতো? ব্যবসায়িক লোভে। জিনিসটা হয়তো আমি ফ্রেশ নিয়ে এলাম, কিন্তু 10 টাকার জিনিসটা আমি 30 টাকায় বিক্রি করছি, আমি যখন দেখলাম বাজারে ডিমান্ড আছে। বা আমি নিজে যখন চাষ করছি তখন আমার নিজের বাড়িতে যে খাবারটা নিয়ে যাব সেখানে বেশি বীজ দিচ্ছি না। আমি যেগুলো মানে ফলন করে ব্যবসা করব, বাজারে দেবো, সেগুলোতে প্রচুর বীজ দিয়ে তাড়াতাড়ি ফলন করাচ্ছি। এইরকম মানসিকতা যার মধ্যে বেশি রয়েছে না, তার তো একটা বিষ আছে। সেরকম বিষাক্ত কিছু নিয়ে এলো, কিন্তু মা ভালো বাড়ির, তিনি যখন সেটাকে ধুয়ে মুছে কাটাকুটি করে রান্না করছেন না, এবং ভালোবেসে একটা পরিবেশন করছেন, তার আগে হয়তো ঠাকুরকে নিবেদন করছেন, খাবার সমস্ত দোষ কেটে যায়, জানো, খাবার খাদ্য শুদ্ধ হয়ে যায়, অন্ন শুদ্ধ হয়ে যায়, বুঝতে পেরেছ। এই বিজ্ঞানগুলো কিন্তু মানুষ খুব একটা জানে না, কারণ জড় বিজ্ঞান জানে না বলে। জড় বিজ্ঞান জড় অব্দি জানবে, কেমিক্যালস পর্যন্ত জানবে, কিন্তু কেমিক্যালসের পরে যে ভাব যে রয়েছে, আদর্শ রয়েছে, ত্যাগ রয়েছে, প্রেম রয়েছে, এগুলো তো জড় নয়, এগুলো জড় দিয়ে বোঝা যাবে না। শুধু এইগুলো খুব বড় ফ্যাক্টর। অনেক কিছু আছে ধরো যেগুলোর উপর আমাদের কোনো হাত নেই, অর্থাৎ চাষি কতটা তোমার সারে কেমিক্যালস মেশালো, কতটা কীটনাশক দিল, কত দামে বিক্রি করলো, বা মিডলম্যান কত টাকে ঠকালো, হ্যাঁ, এগুলোর উপর আমাদের হাত পড়। তারপরে আমরা কি করছি, কিভাবে আমরা সেটাকে তৈরি করছি, কিভাবে আমরা রান্না করছি, কিভাবে পরিবেশন করছি, এবং কি মন নিয়ে খাচ্ছি। আচ্ছা, আমরা কি টিভি দেখতে দেখতে, মোবাইল স্ক্রোল করতে করতে, গল্প করতে করতে, কমপ্লেন করতে করতে, দূর আজকে নুনটা কম হয়েছে, দূর এটা ভালো হয়নি, দূর কবে তুমি ডিম ভাজা করবে, এরকম মন দিয়ে খাচ্ছি, নাকি মন দিয়ে ঠাকুরের প্রসাদ জ্ঞান করে, কৃতজ্ঞতা নিয়ে, যে মা অন্নপূর্ণার কৃপা আজকে আমি বসে এখানে খেতে পাচ্ছি, এই খাবারটা আমার সামনে এসেছে, এই মন নিয়ে খেলেও কিন্তু খাদ্য দোষ কেটে যায়। গুরুমা বলছেন তুই যদি বীজ মন্ত্র জপ করতে করতে খাস, তাহলে অতি বড় তামসিক জায়গা ধর, সাংঘাতিক জায়গা, যেখানে মানে লোক মানে খেয়ে হয়তো রক্তাপসা হয়ে মরে যাওয়া উচিত, তোর কিচ্ছু হবে না, ওই বীজ মন্ত্রের শক্তিতে কিচ্ছু হবে না। সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো আছে না, এই শক্তিগুলো আছে, এগুলো আমাদের সচেতন থাকতে হবে। যদি সচেতন থাকি তাহলে খাদ্য নিয়ে অত আর সংস্কারের মধ্যে পড়লে চলবে না। সাধনা করছো, পরিষ্কার কথা। যদি বলো যে তোমার তোমার ধরো ধর্মচক্র অফিসিয়ালকে আমার কি বলা যাচ্ছে, অফিসিয়ালি এটাই বলা যাচ্ছে, যা খাচ্ছ খাও, যেটা খেয়ে সহজ পাচ্ছ। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, দেখো সহজ মানুষ সহজ কথায় কথা বলে, যার পেটে যা সয়। একদম। তোর পেটে মানে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথের পেটে পীর মোহাম্মদ নিষিদ্ধ মাংস চললো, তারপরে সে কি করছে দেখ, সন্ধ্যেবেলা 3 ঘন্টা ধ্যান করছে। তুই একদিন তোর কুচো মাছ খেয়ে তোর সারাক্ষণ পেটে হাত দিয়ে বসে আছিস, তুই তাহলে সেটা খাস না, বুঝে, তোমার শরীর বুঝে। একদম। এখানে আরেকটা ফ্যাক্ট, এটাও তোমাকে বলা হয়নি, কার শরীর কেমন সেটা বুঝতে হবে, সেটাও বুঝতে হবে, নিজের ট্রায়াল এরর করতে করতে বুঝতে হবে যে কোনটা আমি বেশি হজম করতে পারছি। নিজের শরীরের দিকে তাকাতে হবে, শাস্ত্র কি বলছে, বৈষ্ণবরা কি বলছে, শাক্তরা কি বলছে,
আগে আমার শরীর কি বলছে, হুম, আরে আজকে কি এইটা খাবি, না থাক, শরীর বলছে থাক, খেতে ভালোবাসি। জীব কি বলছে নয়, শরীর কি বলছে, শরীরের ভেতরে যে প্রাণ শক্তি আছে সে কি বলছে। অনেক সময় মন চায় কিন্তু শরীর দেয় না। শরীর দেয় না, শরীর দেয় না মানে সেটা মন চাইলো গ্রহণ করলে শরীর তখন দিল না তা কিন্তু নয়, আগে থেকে কিন্তু শরীর একটা ওয়ার্নিং Warning দিয়েছে, দিয়েছে। যতই লোভ হোক না কেন এটা আজকে না খাওয়াই ভালো। হুম, শরীর কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে, সেই ওয়ার্নিং এ কান পাতা। আচ্ছা। বুঝতে পেরেছো? এইভাবে চলো, এবং যখন সাধনা করছো, ঈশ্বরকে ডাকছো, যেটা খেলে শান্তি পাবে সেটা খাও। হ্যাঁ, যেটা খেলে তুমি দেখবে তোমার তাকে স্মরণ মনন ধ্যান জপ করতে তোমার বিশেষ মানে কাঠখড় পোয়াতে হচ্ছে না। হুম, খাদ্যটাকে হজম করতে করতেই মানে আমার সারাদিন কেটে গেল। আমি একটু খালি পেটে বসবো, তার কাছে বসতে হয় খালি পেটে, সাধনা করতে হয় খালি পেটে, এক পেট খাদ্য নিয়ে হাঁসফাঁস করতে করতে মন্দিরে গিয়েও 2 মিনিট বসা যায় না। বুঝতে পেরেছ? বসতে গেলে সেটা মানে সুস্থ স্ফূর্তিমান শরীর দরকার। এইটাকে ফলো করে চলো, যা আবার দেখবে, এটাও দেখবে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, এটা প্রমাণ। আজকে যা খেয়ে তুমি দিব্যি ভালো আছো, কিছুদিন বাদে দেখবে আর সেটা তোমার রুচ্ছে না। যে খাবারটা তুমি হয়তো ছোটবেলা থেকে কোনোদিন খাওয়াই নি, মনে হচ্ছে না 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 ওটা খাবো না, সেটা এখন বেশ খেতে ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ শরীর পাল্টাচ্ছে, তোমার ভাবনা পাল্টাচ্ছে, তোমার বয়স পাল্টাচ্ছে, তোমার জীবন পাল্টাচ্ছে, তোমার সাধন হচ্ছে, তোমার শরীর পাল্টাচ্ছে, এবং সেই পাল্টানোর সাথে সাথে নিজেকে তুমি অ্যাডজাস্ট করছো। যখনই আমরা আটকে যাই না, এইটা খেতে হয় হ্যাঁ, এইটা খেতে নেই না, ঠিক কাটা, এইটাতেই ওপিনিয়ন, সমাজবাদ ঠিক, বাদ বাকি ভাববাদ ধর্মবাদ কাটা। যে আটকে যাই, আমি এককালে সমাজবাদে বিশ্বাস করতাম, এখন দেখছি না, সমাজবাদ ঠিক ভালো, খুব ভালো, কিন্তু তাকে অতিক্রম করে আরো অনেক কিছু আছে, যেটা সমাজ সংস্কৃতি ইতিহাস মানুষ প্রেম অনুভূতি সবকিছুকে নিয়ে কথা বলে। আমি এখন সেই দিকে এগোচ্ছি, আমি নিজেকে পাল্টাচ্ছি। পাল্টাচ্ছি। তুমি তো বলতে বাবা এই কথাটা বলে, হ্যাঁ বলতাম, 21 বছর বয়স, তারপর পাল্টেছি, তার জন্য লজ্জিত হওয়ার কিছু নেই তো। নিজেকে পাল্টেছি বলতে গর্বিত হওয়া উচিত মানুষের। আমি অনড় একই আছি, আমি 18-তে যা বলতাম আমি 80-তেও তাই বলবো, এখানেই তো গন্ডগোল আমাদের, বুঝতে পারছো?